বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট সেশন। তোমরা জানো ফর্ম ফিল আপ হতে চলেছে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2025-এর পরীক্ষার। সেক্ষেত্রে ম্যাথসটা নিয়ে আমরা একটু ভাবছি, টেনশনে আছি। বহুদিন হয়তো ম্যাথের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিভাবে অঙ্কটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে পরীক্ষা হলে এই সাবজেক্টটাই সব থেকে বেশি কনফিডেন্টলি দিতে পারি, কেননা এখানে ফুল মার্কস অনায়াসে পাওয়া যায় খুব ভালো প্রিপারেশন থাকলে, খুব ভালো প্র্যাকটিস লেভেল থাকলে। সেক্ষেত্রে দেখো, আজকে আমার মূল বিষয়, আলোচনার বিষয়ই হচ্ছে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025 এই পরীক্ষাতে আমরা ম্যাথামেটিক্সটা কত সহজে গ্রিপে নেব এবং কিভাবে প্র্যাকটিস করলে, কিভাবে জিনিসটা নিয়ে ভাবলে পরীক্ষা হলে গিয়ে পুরোপুরি নাম্বার আমরা পেতে পারি। আজকে আমি তোমাদের জন্য রাখছি কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন জায়গাটা পড়তে হবে, ম্যাথস নিয়ে তোমার অ্যাপ্রোচ কি হওয়া উচিত, সেগুলো নিয়ে ডিটেলস আজকে আলোচনা যাব। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি কি পড়ব, কিভাবে প্রস্তুতি নেব। এর আগেও স্ট্র্যাটেজি ভিডিও অনেক এনেছি আমি, বিভিন্ন পরীক্ষা এক্সাম ওয়াইজ, এক্সাম ওরিয়েন্টেড। সেক্ষেত্রে আমি বলেছি ম্যাথস একদম বেসিক থেকে শেখো, শেখাটা যেন বেসিক থেকে হয়, আর পরীক্ষা হলে অঙ্ক নিয়ে তোমার অ্যাপ্রোচ যেন শর্টকাটে হয়। তো এই দুটোর কম্বিনেশন আমরা কিভাবে করব? এই দুটোর কম্বিনেশন করতে গেলে সত্যিই বেসিক থেকে শিখতে হবে, বেসিক ধারণা ক্লিয়ার করতে হবে, অঙ্ক নিয়ে যাতে কোনো রকম কনফিউশন না থাকে, কনসেপচুয়াল জায়গাটা যাতে 100% ক্লিয়ার থাকে। সেক্ষেত্রে তুমি কি পারবে, যখন তোমার এই কনসেপচুয়াল জায়গাটা রেডি থাকবে তখন কিন্তু দেখবে খুব বেশি ভাবতে হচ্ছে না, কিছু কিছু ট্রিক্স বা শর্ট ট্রিক্স যাকে তোমরা বলছো দারুণভাবে নিজের থেকেই আসছে। কিভাবে নিজের থেকে আসবে? এর জন্য কি প্রচুর প্র্যাকটিসের দরকার, নাকি জিনিসটা নিয়ে দিনরাত পড়ে থাকতে হবে? এই জায়গাটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করতে চাইব। দেখে নিই আমরা আজকে আমাদের যে যে চ্যাপ্টার। দেখো, সিলেবাসটা কিন্তু মাধ্যমিকের, ভালো করে বোঝো, সিলেবাসটা কিন্তু মাধ্যমিকের। মাধ্যমিকের সিলেবাস যদি হয় সেক্ষেত্রে কি স্যার শুধুই অ্যারিথমেটিক পড়বো, এরকম প্রশ্ন অনেকে করছো। দেখো, পরীক্ষার যা ট্রেন্ড, শুধু অ্যারিথমেটিক বলছে, অনেক সময় কিন্তু স্টেট গভর্নমেন্ট বিশেষ করে বেসিক অ্যালজেব্রা, বেসিক জিওমেট্রি, বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে দারুণভাবে প্রশ্ন দিয়ে দিচ্ছে। অবশ্যই বেসিক, কিন্তু কিন্তু বেসিক দিক বা ভালো অঙ্ক দিক, তার জন্য তো তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। যদি বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নির্ণয় করো, তার জন্য যে ফর্মুলাটা আছে √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এটা তো জানতে হবে। এবার x2 - x1 এর জায়গায় x1 - x2 লিখলে আদৌ কোনো চেঞ্জেস হবে? মানে y2 - y1 এর জায়গায় y1 - y2 লিখলে কি আদৌ কোনো ডিফারেন্স তৈরি হবে যে আমি দুটোকেই চেঞ্জ করি? এইটুকু বেসিক তো তোমার ক্লিয়ার থাকতে হবে, তবে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে বেসিক লেভেলের অঙ্কগুলো পারবে। দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে যেহেতু যেহেতু আমাকে কিন্তু এইটুকু জানতে হবে। ইউনিট ডিজিট, ডিজিট সাম অঙ্ককে সহজ করার জন্য, ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা ইউনিট ডিজিট, ডিজিট সামের কনসেপ্টটা স্টুডেন্টদের দিয়ে দিই। কেন দিয়ে দিই? তার কারণ এই কনসেপ্টটা থাকলে অনেক জটিল ক্যালকুলেশনকে তুমি সহজে নিমেষে অপশান টেস্ট থেকে শুরু করে আরও ছোট ছোট ট্রিক্স দিয়ে জলের মতো সলভ করে আসতে পারবে পরীক্ষা হলে। 20, 30, 40, 50 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। চার্জ অ্যান্ড ইন্ডিসেস চ্যাপ্টারটা অ্যাভয়েড করি না, অ্যাভয়েড করলে হবে না। করণী সুযোগ থেকে কিন্তু অঙ্ক দেয় এবং তার উপর বেস করে সিম্পলিফিকেশনের বিভিন্ন অঙ্ক থাকে। সিম্পলিফিকেশনে তোমার ধরো বদমাস রুল অ্যাপ্লাই করে থাকতে পারে, ভি বদমাস রুল অ্যাপ্লাই করে থাকতে পারে, বা ধরো এরকম দিল এক্স এর উপর একটা বড় এক্সপ্রেশন দিয়ে দিল, সেরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশনের উপর সিম্পলিফিকেশন থাকতে পারে। তো বিভিন্ন নাম্বার সিস্টেম, নাম্বারসগুলো কি, র্যাশনাল নাম্বার কি, ইররেশনাল নাম্বার কি, প্রাইম নাম্বার কি, তোমার হোল নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বারের সঙ্গে হোল নাম্বারের ডিফারেন্স কি, রিয়াল নাম্বার কি বা ইমাজিনারি নাম্বারই বা কি, প্রাইম কম্পোজিট, প্রাইম কম্পোজিটের ডিফারেন্স, কোনটা কোনটা প্রাইম এবং কম্পোজিট কি করে বুঝবো, কো প্রাইম নাম্বার, এরকম বিভিন্ন নাম্বারের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। লিস্ট কম্পোজিট নাম্বার, লিস্ট প্রাইম নাম্বার, লিস্ট ইভেন প্রাইম নাম্বার, লিস্ট অড প্রাইম নাম্বার, কোন নাম্বার প্রাইম এবং কম্পোজিট কোনোটিই নয়, তোমরা জানো সবাই এক, না কম্পোজিট না প্রাইম। এই জন্য নাম্বার সিস্টেম থেকে কিন্তু কোয়েশ্চেন, বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন, ছোট ছোট ট্রিকি কোয়েশ্চেন আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। ওকে,
HCF LCM একটা কমন চ্যাপ্টার, তোমরা জানো। রেশিও প্রপোর্শন খুব ভালো করে শিখতে হবে, কারণ রেশিও প্রপোর্শনের কনসেপ্ট কিন্তু আমাদের বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ককে অনেক সহজ করে। রেশিও প্রপোর্শনের মধ্যে তুমি যেমন ধরো কম্পাউন্ড রেশিও কাকে বলে, মিন প্রপোর্শন বার করতে দেয়, থার্ড প্রপোর্শন বার করতে দেয়, ওকে, ফোর্থ প্রপোর্শন বার করতে দেয়। তারপরে ধরো ইনভার্স রেশিওর কনসেপ্ট ব্যবহার করতে হয় বিভিন্ন অঙ্কে, এবং বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ইনভার্স রেশিওর কনসেপ্ট কিন্তু ব্যবহার করতে পারি। অ্যালিগেশন মিক্সচার, মিশ্রণের অঙ্ক তো একটা থাকতেই পারে। পার্সেন্টেজ, প্রফিট লস, ব্যাক টু ব্যাক শিখবে, দুটোকে মিলিয়ে শিখবে, কেননা পার্সেন্টেজের হিউজ কনসেপ্ট প্রফিট লসের মধ্যে আমরা দেখতে পাই। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালো করে শিখে গেলে পাইপস অ্যান্ড সিস্টেম কিন্তু অনায়াসেই তুমি পারবে। যদি বলো অ্যাভারেজ, দেখো গড়ের অঙ্ক কিন্তু বিভিন্নভাবে আসে। অ্যাভারেজের অঙ্ক, যাকে আমরা মিন বলছি, বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করার কোনো জায়গায় নেই, অথবা এই চ্যাপ্টারটাকে সহজ করে ভেবে তুমি 2-4টে অঙ্ক প্র্যাকটিস করে চলে গেলে সেটাও কিন্তু বিপদ হতে পারে, কেননা এর ওপর বেস করে বেশ ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, একটু বড় লেন্দি টাইপের অঙ্ক দিতেই পারে অ্যাভারেজ থেকে। ভালো মতো শিখে নিলে কি যায় আসে, ডেভিয়েশন মেথড শিখে নাও। ডেভিয়েশন মেথড থেকে অ্যাভারেজের ক্যালকুলেশন পার্টটা আমরা অনেকটা ছোট করে ফেলতে পারি। এইভাবে তুমি অ্যাভারেজ কিন্তু দেখে নাও। প্রবলেমস অন এজেস, রাজ্য সরকারের একটা কমন চ্যাপ্টার, মানে খুবই এখান থেকে একটা দুটো অঙ্ক অবশ্যই আসে বয়স সংক্রান্ত। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব ভালো করে সিম্পল ইন্টারেস্ট বোঝো। কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো মতো ট্রিক্সগুলো শিখে নাও। 2টো টাইম পিরিয়ড হলে, 3টে টাইম পিরিয়ড হলে, 4টে টাইম পিরিয়ড হলে, 5টা টাইম পিরিয়ড হলে সিআই রেশিওটা কী হবে সেটা জেনে নাও। খুব সহজেই কিন্তু তুমি আনসার করতে পারবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স ভালো মতো শিখলে টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিং, এই চ্যাপ্টারগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। শিখতে হবে ভালো করে। রেশিও দিয়ে এই চ্যাপ্টারটা ওড়ানো যায়। এইটা কি শিখেছো তুমি? যদি না শিখে থাকো, আমার বিভিন্ন ভিডিওতে তুমি দেখতে পাবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর কিন্তু আমি প্রচুর অঙ্ক নিয়ে আসি বিভিন্ন সময়, বিশেষ করে ইউটিউব ক্লাসে, যেখানে আমি দেখিয়েছি রেশিও দিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কটা বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কত সহজে করা যায়। টাইম অ্যান্ড ডিস্টেন্স পারলে প্রবলেমস অন ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম তুমি ইজিলি পেরে যাবে। রেসেস অ্যান্ড গেমস চ্যাপ্টারটা একটু নতুন টাইপের, কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে বিশেষ করে মিসলেনিয়াসে। আগের বছর মানে এবারে যে পরীক্ষাটা হলো তার আগের পরীক্ষায় মিসলেনিয়াসে রেসেস অ্যান্ড গেমসের অঙ্ক এসছে, এবং এবারও এসছে। কাজে মিসলেনিয়াসে আসলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে দেবে না, তার কি মানে আছে বল, তাই না? অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, এই চ্যাপ্টারটা দেখে যেতে পারো, এখান থেকেও প্রশ্ন আসে। অ্যালজেব্রা, বেসিক মেনসুরেশন 2D এবং 3D, বেসিক জিওমেট্রি, আমি বলবো একবার ছোট্ট করে দেখে যাও। কোঅর্ডিনেট জিওমেট্রি, ত্রিকোণমিতি মাধ্যমিক লেভেলে আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসতেই পারে, না আসার কোনো জায়গা নেই। ডেটা ইন্টারপ্রিটেশন দিতে পারে, তবে চান্সেস কম, দিতে পারে, কি কি দেবে না এটা বলতে পারি না আমরা, দিতে পারে একবার ছোট্ট করে। ডেটা অ্যানালিসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন যেরকম থাকে, বিভিন্ন তথ্য দিয়ে প্রশ্ন থাকে, পাই চার্ট, বার গ্রাফ, হিস্টোগ্রাম বা লাইন গ্রাফ, এর মধ্যেই আসবে যদি আসে। এগুলো একবার এক ঝলক দেখে যেতে পারো। অ্যারিথমেটিক থেকে খুব সহজ এই পাঠটা, সহজ পাঠ কেন অ্যাভয়েড করব? এক ঝলক দেখে গিয়ে যদি একটা অঙ্ক মিস না হয়, তাহলে নিশ্চয়ই আমি সেই চ্যাপ্টারটা বা অঙ্কটা দেখে যাব, তাই না? আরেকটা কথা বলি, এখানে যেটা তোমরা দেখছিলে মেনসুরেশন 2D 3D থেকে কিন্তু ভালো মতো প্রশ্ন আসে। বেসিকটা আমি করতে বলছি, কিন্তু আমি বলবো মেনসুরেশন থেকে কিন্তু বেশ স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসতেই পারে। জিওমেট্রিতে খুব বেশি ডিপে ঢোকার দরকার নেই। বেসিক প্রপার্টিস যে ছোটোবেলার থিওরেমগুলো শিখেছিলে, সেই থিওরেমের অ্যাপ্লিকেশন হিসেবে কিছু অঙ্ক আসতে পারে, সেগুলো দেখে যাও। আমি মনে করি অনেকটাই হেল্পফুল হবে, পরীক্ষা হলে তুমি অনেকটাই কনফিডেন্ট থাকবে। স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি অলরেডি বললাম, বেসিক লেভেলের কিছু প্রশ্ন আসতেই পারে। ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স তো আসেই, এবং সাইন, ট্যান, কস, সেক, কোসেক, কট, এখান থেকে বেসিক কিছু অঙ্ক দিলে বা মান বসানোর যদি অঙ্ক তোমার কাছে দিয়ে দেয়, যেমন সাইন 30, 0, 45, 60, 90, এগুলোর উপর বেস করে যদি অঙ্ক আসে, সেক্ষেত্রে ছেড়ে আসার কোনো জায়গা নেই, কারণ মাধ্যমিকে তোমরা কিন্তু শিখেছিলে ডিটেলসে, তাই। হ্যাঁ, দীর্ঘদিন প্র্যাকটিসের অভাবে মানগুলো একদম ভুলে গেছো। তুমি আমার ইউটিউব বিভিন্ন ক্লাস দেখতে পারো, ত্রিকোণমিতির ওপর বিভিন্ন ক্লাসেস আছে, পেড ব্যাচে চলছে অলরেডি, সেখানেও তুমি দেখতে পারো। তো একবার বেসিকটা দেখে গেলে আশা করা যায় মিস যাবে না অঙ্ক।
তো আমি বলবো এইভাবে তুমি একটু অঙ্কগুলো, চ্যাপ্টারগুলো তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। এবার যেটা আমি তোমাদের জন্য কিছু অঙ্ক কিভাবে ভাববো, বেসিক কিছু জায়গা কিভাবে জিনিসটা নিয়ে মাথায় রাখবো, সেটা কিন্তু আমার মনে হয় একবার দেখে নেওয়া ভালো। যেরকম বলছে, দেখো এই অঙ্কটা, সাম অফ থ্রি প্রাইম নাম্বারস ইজ 100 and the difference of last two numbers is 36. Find the greatest of those three prime numbers. তো একটা জিনিস বলো, তিনটে প্রাইম নাম্বারের যোগফল ইভেন, এটা কিন্তু জেনারেলি হয় না। তো স্যার এক্সাম্পল হিসেবে এই এক্সাম্পলটা তুমি একটু জেনে রাখো, 7, 13 এবং 37, এই তিনটে যদি যোগ করি, তিনটেই প্রাইম নাম্বার, যাদের প্রাইম নাম্বারের ধারণা আছে তারা সহজেই বুঝবে তিনটেই প্রাইম নাম্বার, এই তিনটেকে অ্যাড করলে আমরা পাচ্ছি 57। তাহলে দেখো 57 কিন্তু অড নাম্বার, 57 কিন্তু ইভেন নয়, আমরা জানি। আবার যদি এরকম নিই 31, 59 এবং ধরো 97, এরকম যদি তিনটে প্রাইম নাম্বার নিই, তিনটেই প্রাইম বুঝতেই পাচ্ছি, এটা যোগ করলে পেয়ে যাচ্ছি তোমার 90, 90 আর 97 যদি যোগ করি হয়ে যাচ্ছে 187। সেক্ষেত্রে দেখো এটাও কিন্তু অড নাম্বার, আমি প্রাইম বলছি না বাট অড নাম্বার, এটাও প্রাইম নয়, এটা কিন্তু কম্পোজিট বাট অড নাম্বার। সো তিনটে করে প্রাইম অ্যাড করে আমরা যেটা রেজাল্ট হিসেবে পাচ্ছি সেটা কিন্তু অড আসছে। কিন্তু তিনটে মৌলিকের যোগফল হঠাৎ করে এখানে ইভেন বললো, কি করে হবে? আদৌ কি ইভেন হয় এটা জানতে হবে। দেখো তিনটে প্রাইমের যোগফল যদি ইভেন হয় সেক্ষেত্রে ওয়ান অফ দ্য প্রাইম মাস্ট বি 2। একটা প্রাইম একটা মৌলিককে 2 হতে হবে। এবার প্রশ্ন, স্যার 2 মৌলিক? ইয়েস, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 সংখ্যা জগতে, এটা কিন্তু তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে 2 সংখ্যাটা নিয়ে যদি তিনটে প্রাইমের যোগফল আমরা দেখি, সেক্ষেত্রে দেখবো যোগফলটা 100 হতেই পারে। তাহলে এক কাজ করো, 100 থেকে এই প্রথম প্রাইমটা, সব থেকে ছোট প্রাইমটা বিয়োগ করে দাও, কত পাচ্ছ? 98। আর বাকি প্রাইম দুটোর পার্থক্য দেখো 36, এই যে বলা আছে লাস্ট দুটো প্রাইমের পার্থক্য বা ডিফারেন্স বলা আছে 36। তাহলে সব থেকে বড় প্রাইমটা কত হবে? দুটো প্রাইমের যোগফল এটা, দুটো প্রাইমের বিয়োগফল ওটা। সেক্ষেত্রে এই দুটো সংখ্যাকে যোগ করে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, এদের মধ্যে বৃহত্তম মৌলিকটি খুঁজে পাবে। এটা হচ্ছে 134, 134/2 মানে ডেফিনেটলি 67। দেখো তাহলে আমাদের রাইট আনসার কিন্তু 67। তাহলে তিনটে প্রাইমের যোগফল 100 এবং শেষ দুটি মৌলিকের বিয়োগফল হচ্ছে 36। জাস্ট এইটুকানি ধারণা থাকলে প্রায় মুখে মুখে বলা যায় এই তিনটে মৌলিকের মধ্যে বৃহত্তমটি কিন্তু 67। কত ইজিলি করা যায়। এই যে ছোট ছোট কনসেপ্টগুলো রেডি রাখতে বলছি। এখন পরীক্ষায় কিন্তু বিরাট লেন্দি সাম সবগুলো দিয়ে দিল তা নয়, লেন্দি সামের সঙ্গে সঙ্গে ট্রিকি সাম দেওয়ারও প্রবণতা থাকছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সামের স্ট্যান্ডার্ড বাড়িয়েছে আগের থেকে। তোমাকে ওভারঅল কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে, ওকে, ভালো মতো। The number 1, 3, 5, 999 are multiplied together. The number of zeros at the end. এইবার দেখো, দেখো একদম বেসিক লেভেলের প্রশ্ন, কিন্তু হট করে যদি পরীক্ষা হলে তুমি এই অঙ্ক দেখে ফেলো, চোখে পড়ে যায়, সেক্ষেত্রে মনে হবে কি না কি। দেখো আমরা কি জানি, জিরো পেতে গেলে আমাদের কি লাগে? রেজাল্টে জিরো পেতে গেলে আমাদের ইভেন নাম্বার লাগে, রেজাল্টে জিরো পেতে গেলে আমাদের ইভেন নাম্বার লাগে এবং 5 লাগে, ইভেন নাম্বার লাগে এবং 5 লাগে। কিন্তু তোমাকে যে সিরিজটা দেওয়া হয়েছে 1, 3, 5, 7 এভাবেই বোধহয় চলছে, বোধহয় না একদমই চলছে এভাবে, দেখেই বুঝতে পারছি আমরা আপ টু 999। সেক্ষেত্রে তুমি একটাও ইভেন নাম্বার পাচ্ছ কি? একটাও ইভেন নাম্বার পাচ্ছ না? স্যার একটাও তো ইভেন নাম্বার দেখতে পাচ্ছি না। তাহলে এর রেজাল্টে জিরো কোথা থেকে আসবে? এই সবকটা যদি মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লিকেশনের রেজাল্টে জিরো আসার কোনো ব্যাপারই নেই, আসবেই না জিরো। সেক্ষেত্রে জিরো যদি না আসে, দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট মাস্ট বি, নাম্বার অফ জিরো কটা হবে? জিরোখানা হবে, কোনো জিরোই আসবে না। তাহলে জিরোর সংখ্যা কত থাকবে রেজাল্টের ডান দিকে? কোনো জিরোই থাকবে না, তাই জিরোর সংখ্যা জিরো হবে। দেখো এই যে বেসিক কনসেপ্ট, দেখো বিরাট অঙ্কে পণ্ডিত হওয়ার কিন্তু দরকার নেই এই জায়গাগুলো। তো এই অঙ্ক পরীক্ষালে দেখে তুমি কিন্তু একটু হলেও কনফিউজ হও অনেক সময়, না কোনো কনফিউশনের জায়গা নেই। কনফিডেন্টলি তুমি জিরো আনসার করে আসো, তার কারণ তুমি জানো ইভেন নাম্বার আর 5 মাল্টিপ্লাই করলেই জিরো আসে, অন্য কোনোভাবে জিরো আসার চান্স নেই। অড নাম্বার সবকটা, অড নাম্বার মানে 5 পাবে তুমি, 15 পাবে তুমি, 25 পাবে, কিন্তু ইভেন নাম্বার একটাও নেই। কারণ
দেখতেই পাচ্ছ অড নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন, তাহলে জিরো কোথা থেকে আসবে? জিরো তো আসবেই না। এই ধারণাটা আছে, অঙ্ক দেখি আনসার হবে। তো আমি এই জায়গাগুলো তোমাদের বলছি। যেমন দেখো এই অঙ্কটা একটা রেশিওর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এক্স ধরে মানে বড় করে করার একটা টেন্ডেন্সি থাকে। তো 420 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে এক্স যে টাকাটা পাবে সেটা হচ্ছে ওয়াই আর জেড এর টাকার অর্ধেক। তার মানে এটা থেকে আমি বলতে পারি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1/2। জাস্ট এটাকে নিচে নিয়ে আসলাম। তার মানে এক্স ইস টু ওয়াই প্লাস জেড কত হবে বলো? ইকুয়াল টু দেখতে পাচ্ছি 1:2। সিমিলারলি পরেরটা যদি ডেটাটা দেওয়া আছে আমাদের কাছে, ওয়াই শেয়ার ইজ 2/3 অফ জেড অ্যান্ড এক্স, ওয়াই শেয়ার অফ 2/3 অফ জেড অ্যান্ড এক্স। তার মানে আমি একবারে লিখছি কত বলো? 2/3 মানে 2:3। দেখো এই দুটো ইনফরমেশন আমাদের কাছে আছে, বিভিন্নভাবে দিয়েছে, ল্যাঙ্গুয়েজটা এমনভাবে লিখেছে এই ইনফরমেশন আসতে তোমার একটা দুটো লাইন করতে হতে পারে, হোক তাতে কি যায় আসে, কতক্ষণ লাগবে। আমরা কিন্তু দেখে নিতে পাচ্ছি দেখো যে এই রেশিওটা 1:2, এই রেশিওটা 2:3। এখানেও এক্স ওয়াই জেড ইনভলভড, এখানেও ওয়াই জেড এক্স মানে তিনজনেই ইনভলভ। আমি জাস্ট এই টোটাল রেশিও 1:2 মানে 3, টোটাল রেশিও 2:5 মানে 2:3 মানে 5, টোটাল রেশিও এখানে 3 এখানে 5, 3 আর 5-এর লসাগু করে নেব, আমাদের অঙ্ক প্রায় 50% হয়ে যাবে। কেন? 3 আর 5-এর লসাগু টোটাল অ্যামাউন্টটাকে 15 ধরলাম, 3-এর কত গুণ 15 বলো? 5 গুণ, তাই এটাকে 5 গুণ করলাম, এটাকেও 5 গুণ করলাম। 5-এর কত গুণ বলো? 15, 3 গুণ, তাই এটাকে 3 গুণ করলাম, এটাকেও 3 গুণ করলাম। তাহলে দেখো ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম ডিরেক্ট। কি কি ভ্যালু পেয়ে গেলাম? ওয়াই এর মান 6 পেলাম, এক্স এর মান 5 পেয়ে গেলাম। ওয়াই এর মান 6 আর এক্স এর মান 5, তার মানে এক্স আর ওয়াই যোগফল আমাদের কাছে কিন্তু 11, 5 আর 6 যোগ করলে 11। তাহলে জেড কত হবে? জেড নিশ্চয়ই বাকি পার্টটা হবে, জেড নিশ্চয়ই বাকি পার্টটা হবে। দেখো তোমার কাছে চেয়েছে যে জেড এর শেয়ার কত, তাহলে জেড কিন্তু আউট অফ 15 কত শেয়ারিং পায়? 4 ইউনিট, 15-এর মধ্যে 4 ইউনিট শেয়ারিং পায়। টোটাল অ্যামাউন্ট কত আছে? 420-তে কত পাবে? জাস্ট এইটুখানি ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। যদি 15 দিয়ে একটু কাটাকুটি করো, দুবার যাচ্ছে, 8-15 কত হচ্ছে? 120, 4 88 কত? 4 দুগুণে 8, 4 এটা 32, মানে 80 আর 32 হচ্ছে 112। দেখতে পাচ্ছি জেড এর শেয়ারিং কিন্তু 112। অ্যাপ্রোচগুলো দেখো, আমি দেখো বইতে সব অঙ্ক সলভ করা থাকে, কিন্তু পরীক্ষা হলে তুমি যদি অঙ্কে একটু ফাস্ট করতে পারো, তুমি বাকি জায়গাগুলো যেমন জিকে পার্ট বলো, তুমি ইংলিশ পার্ট বলো, বা আরও যে পার্টগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট বলো, সেগুলোতে কিন্তু একটু হলেও বেশি সময় দিতে পারবে। আর পরীক্ষা হলে সময় যদি বেশি দিতে পারো, সেই পার্টটা কিন্তু যেরকম পরীক্ষা তোমার হওয়ার কথা তার থেকে বেটার হওয়ার চান্সেস বেশি। ম্যাথটা তুমি সময়টা কম নাও। এবার সময় কম নেওয়ার একটাই উপায়, তোমাকে কিন্তু শর্ট ট্রিকগুলো বা কনসেপচুয়াল জায়গাগুলো একদম স্বচ্ছ পরিষ্কার রাখতে হবে, এবং এভাবেও যে সহজে অঙ্ক হয় এই ধারণাটা যেন অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। যদি এটা তুমি এক্স ধরে ইকুয়েশন তৈরি করে সলভ করে বিরাট করো, দেখো যে পার্টটা আমি এখানে করে দেখালাম, যে পার্টটা এখানে আমি করলাম, মানে এই পিঙ্ক কালারের লেখা যে পার্টটা দেখতে পাচ্ছ, সেইটা প্রায় করারই দরকার নেই। এখানটা পেয়ে গেলাম, এই পার্টটা পেয়ে গেলাম, কম্পেয়ার করলাম, ডিরেক্ট আনসার, জেড এর মানটা বার করে নিয়ে। কি হলো? কিছু করেছি আমরা বিরাট সলভ? না, করিনি। এইভাবে শিখতে হবে। হোয়াট শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য 4 নাম্বারস, এত প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কি অ্যাড করলে এরা কিন্তু মেক দেম প্রপোর্শনাল, সমানুপাতিক হবে, মানে প্রপোর্শনাল হবে। একদম এই অঙ্ক কোনো রকম তুমি যাবে না, কোনো রকম সলভে যাবে না, এক্স ধরে সলভ করলে অনেক বড় হবে, জাস্ট অপশন টেস্ট করো। আমি বিভিন্ন সময় তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু করিয়েছি, তোমরা নিজেরা দেখো তো এটা অপশন টেস্ট করে কত আনসার হবে। কমেন্টে চাই কিন্তু আনসার, তাহলে বুঝবো তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনছো। অপশন টেস্ট করে এর আনসার বের করে কমেন্টে বলবে 1 2 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, না 4 হবে। দেখ এই অঙ্কটা যেটা তোমাদের কাছে আমি তুলে ধরছিলাম বারবার, যে রেশিওর কনসেপ্ট দিয়ে, একদম অনুপাত দিয়ে আমরা কিন্তু অঙ্ককে ইজিলি ওড়াতে পারবো, জাস্ট সিম্পলি ওড়াতে পারবো। দেখো এখানে বলছে এরোপ্লেন 2 আওয়ার্স একটা জার্নি কভার করে, কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়িয়ে দেখা গেল 15 মিনিট সময় কম লাগলো। তাহলে আগে যেখানে 120 মিনিট লাগার কথা, এখন কিন্তু সেই সময়টায় 15 মিনিট কমিয়ে দাও, 105 মিনিট হয়ে গেল। তাহলে টাইম রেশিও কত পেয়ে গেলাম বলো? টাইম রেশিও সরাসরি পেয়ে গেলাম তোমার 120:105, মানে 15 দিয়ে কাটো 8, 15 দিয়ে কাটো 7।
সেক্ষেত্রে স্পিড রেশিও কত হবে? স্পিড রেশিও হবে ডেফিনেটলি উল্টাবে। তোমরা সবাই জানো টাইম রেশিও আর স্পিড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। সেক্ষেত্রে আমরা স্পিড রেশিও কত পেয়ে যাচ্ছি বলো? 7:8। এবার স্পিডটা বাড়ানো হয়েছিল, স্পিডটা কিন্তু বাড়ানো হয়েছিল, মানে 7 থেকে 8 হলো স্পিড, মানে রেশিওতে 1। সেটাই অঙ্কে কত বলছে বলো? সেটাই অঙ্কে আমাদের কত বলছে? সেটাই অঙ্কে বলছে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? জাস্ট মুখে মুখে। তাহলে 7 রেশিওটা কত হবে? 700 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার 700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে সময় লাগে কত? 120 মিনিট, মানে 2 ঘন্টা। এই যে বলা আছে 2 ঘন্টা, সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স কি পাবো? কি বের করতে দিয়েছে আমাকে? ভালো করে পড়ে নাও। বলছে ডিটারমিন দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স পাবো গতিবেগ ইন্টু সময়। কত পেয়ে যাচ্ছি? 1400 কিলোমিটার। দেখো এতটাই সহজে, কোনো রকম ইকুয়েশন তৈরি করার দরকার নেই, এতটাই সহজে অঙ্ক আমরা করতে পারি। আমি তোমাদের এই জায়গাটা বোঝাতে চাইছি, অঙ্ক তুমি যত সহজে করবে, পরীক্ষা হলে তুমি তত কনফিডেন্ট থাকবে, ততটাই স্বচ্ছন্দভাবে সাবলীলভাবে অঙ্কগুলো যখন হতে থাকবে। অন্য পার্টটাতে স্ট্র্যাটেজিটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি অঙ্ক তোমার কাছে জলের মতো ক্লিয়ার থাকে, অন্য পার্টটাতে তুমি বেশি সময় দিতে পারবে এবং অন্য পার্টটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে পারবে। তাতে কি হবে? ওভারঅল পরীক্ষাটা বাকিদের তুলনায় বেটার হবে। এই কথাটা আমি তোমাদের বোঝাতে চাইছি। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের মতো রেশিও দিয়ে খুব সুন্দর টাইম এন্ড ডিস্টেন্সের করা যায়, খুব সুন্দর টাইম এন্ড ডিস্টেন্সের করা যায়। তাহলে হোমওয়ার্কে এই 4টে অপশান কোনটা হবে হোমওয়ার্ক হিসেবে দিলাম। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এই অঙ্কের আনসার কি হবে। তো মোটামুটি WBSSC C&D নিয়ে আমি বলবো খুব বেশি টেনশন করো না। খুব যে কঠিন অঙ্ক, ডিফারেন্ট টাইপের অঙ্ক আসবে, একদম ধরাছোঁয়ার বাইরে আসবে, একদমই না। তুমি যা শিখছো, যেভাবে তুমি জিনিসটা ভাবছো, সেরকম টাইপেরই অঙ্ক দেবে। একটা দুটো উৎপটাং অঙ্ক দিতে পারে, বাট সেটা তোমার কনসেপ্টের বা কনসেপচুয়াল ধারণার মধ্যেই থাকবে, আলাদা কিছু না। তো খুব ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। ফর্ম ফিল আপের পরে কতদিন আমরা সময় পাবো বা না পাবো এটা কিন্তু আমরা কেউ জানি না। তো প্রস্তুতি যেন এমন হয়, যে চ্যাপ্টারগুলো তোমাদের কাছে তুলে ধরলাম সেই চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা কনসেপ্ট যেন এই চ্যাপ্টারগুলো থেকে কমপ্লিট হয়ে থাকে। তবে দেখবে পরীক্ষা কিন্তু ওভারঅল অনেকটাই ভালো হবে, তুমি অনেকটাই এগিয়ে থাকবে। ঠিক আছে, চ্যাপ্টারের নামগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, আরেকবার তোমরা একটু দেখে নাও চ্যাপ্টারের নামগুলো। আশা করি খুব ভালো প্রিপারেশন হবে তোমাদের, একদম টেনশন করো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত ধারণা পরিষ্কার হবে। আর যে দুটো অঙ্কের আনসার আমি করতে বললাম তোমাদের, সেটা হচ্ছে এই অঙ্কটা সাম নাম্বার 4 এবং সাম নাম্বার 6। এই দুটোর আনসার তোমরা কমেন্টে দেবে। এবং এই WBSSC C এবং D নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, কোনো রকম চ্যাপ্টার নিয়ে, তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। কারণ মঙ্গল, বুধ, শনি আমার ইউটিউব ক্লাস হয়, সেখানে আমি এই ধরনের অঙ্ক এনে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। আশা করি খুব কাজে লাগবে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে যদি মনে করো যে পেড ব্যাচে এসে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শিখে এইভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে শিখতে চাইছো, তবে আসতেই পারো। SSC CDর ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু আমি অঙ্কটা নিচ্ছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি, আমরা ধরে ধরে শেখাচ্ছি। তো খুব বেশি টেনশন করবে না। কেন জানো? ম্যাথস এখানে কিন্তু বিরাট কঠিন আসবে না। কি বললাম? ছোট অঙ্ক, ট্রিকি অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক দিতে পারে। তুমি যখন চ্যাপ্টারগুলো নিয়ে ডিটেলসে শেখা যাবে, দেখবি সেই অঙ্ক তোমার কাছে কিছু। অ্যাডভান্স ম্যাথের যে পার্টগুলো বললাম, বেসিক পার্টটা, সেটাও একটু করে যেও, যদি দিয়ে দেয় ফেরত আসতে না হয়, যাতে ছেড়ে না আসতে হয়। ঠিক আছে, এইভাবে নিজের প্রস্তুতি চালিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা রইল। ফর্ম ফিল আপ যখন শুরু হবে, বিন্দুমাত্র দেরি করা যাবে না, এবং নিজের প্রস্তুতি স্ট্র্যাটেজি অলরেডি রেডি করো এবং বানিয়ে নাও কিভাবে প্রস্তুতি চালাবে। যে পরীক্ষাগুলো বললাম, মেনশন করলাম, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই পরীক্ষাতে তোমাকে কত % স্কোর করতে হবে, কতটা স্কোর তোমার জন্য সেফ, নিজে একটা স্ট্র্যাটেজি বানাও, নিজে একটা অ্যানালিসিসের মধ্যে যাও। আমি বলবো তুমি পড়াশোনা করছো, তুমি অনেক বেটার বুঝবে যে কোন জায়গাটা তোমার ল্যাগিং আছে, কোন জায়গাটা তোমার দুর্বলতার জায়গা, কোন জায়গাটা তোমার স্ট্রং পয়েন্ট। এই জিনিসটাকে ব্যালেন্স করে তুমি
টপ ফর্মে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারো, সেক্ষেত্রে পরীক্ষা ভালো হবেই হবে। অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। ম্যাথসের যাবতীয় প্রবলেম, যে কোনো রকম যদি সমস্যার জায়গা থাকে শেয়ার করতে পারো আমার সঙ্গে, কমেন্টে বলতে পারো, যাবতীয় ডাউটস ক্লিয়ার করব। কথা দিলাম এই সাবজেক্টটায় ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার, টেনশন আমার, আমি বিভিন্ন সময় বলেছি। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, প্রস্তুতি চালিয়ে যাও। খুব 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 ভালো হবে পরীক্ষা, নিজের ওপর আস্থা রাখো। থ্যাংক ইউ সো মাচ, বাই।